2,00,000 টাকা। 2,00,000 টাকা হচ্ছে এমন একটা প্রপার বাজেট যার মধ্যে অনেকে পিসি বিল্ড করে এবং ওই পিসি বিল্ডে চিন্তা করে ওকে ফাইন, আই উইল বি গেমিং, আই উইল বি ডুইং প্রোডাক্টিভিটি ওয়ার্কস, আই উইল বি ডুইং এআই টাস্ক, যা যা আছে সব যাতে করতে পারে এইরকম কোনো একটা বিল্ড কিন্তু খোঁজে। আজকে আমরা 2,00,000 টাকা একটা বিল্ড দেখবো এবং এই বিল্ডটাতে কী কী কম্পোনেন্ট ইউজ করা হয়েছে, জাস্টিফিকেশন কী কী, কেন এবং বেঞ্চমার্কের রেজাল্ট কী, সব কিছু নিয়ে আলোচনা থাকবে। সাথে আমি সোনার দেখছেন টেকলিক বাংলাদেশ। চলুন চলে যাক আজকে একটা 2,00,000 টাকার মারদাঙ্গা বিল্ডের ভিডিওতে। প্রথমে যদি আমরা প্রসেসর নিয়ে কথাবার্তা বলি, আচ্ছা প্রসেসরের একটা থিওরি আছে। আগে আমি চিন্তা করতাম কি যে আচ্ছা বিল্ড যেমনই হোক একটা আমরা প্রসেসর মোটামুটি একটু মিডিওকর বা হায়ার মিড রেঞ্জে রেখে চেষ্টা করব গ্রাফিক্স কার্ডে যত টাকা দেওয়া যায়, কারণ গ্রাফিক্স কার্ডই কিন্তু মোটামুটি বলা যায় এআই টাস্ক বা গেমিং টেমিং যাই করে না কেন এখানে কিন্তু মেইন যে রোল প্লেটা সেটা গ্রাফিক্স কার্ডই করে। বাট যত দিন যাচ্ছে এবং আমরাও আমাদের যে কাজগুলো আছে, আমরা তো ভিডিও এডিটিং অনেক করি, তারপর যা যা আছে, এখানে আমি বুঝতে পারতেছি যে প্রসেসর ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ অনেকগুলো টাস্ক আছে যেগুলো কিন্তু আপনার গ্রাফিক্স কার্ড হয়তো বা ইউজও হয় না, প্রসেসর অনেক হেভিভাবে ইউজ হয়। এর জন্য আমরা যে প্রসেসরটা নিছি সেটা হচ্ছে AMD Ryzen 9 9900X। এই প্রসেসরটা 9900X নেওয়ার রিজন হচ্ছে ইটস আ বিহিমথ, মানে এই রেঞ্জে আপনার 43,000 টাকার মতো হয়তো বা প্রাইস পড়বে। এই প্রাইস রেঞ্জের মধ্যে 9900X হচ্ছে ট্রু ফ্ল্যাগশিপ AMD লেটেস্ট জেনারেশনের ফ্ল্যাগশিপ প্রসেসর। 12 কোর 24 থ্রেডের হিউমাঙ্গাস আপনি হচ্ছে একটা পাওয়ার আউটপুট পাবেন, যেটা গিগবেঞ্চ সিনেবেঞ্চ তারপর যেটা দিয়ে হোক না কেন আপনি মানে অ্যাবসোলুট এটা একদম মানে ব্রেকিং দ্য চার্ট একটা প্রসেসর। 5.6 GHz পর্যন্ত ম্যাক্স ক্লক বুস্ট পর্যন্ত দেয়। 76 মেগাবাইটের হিউজ ক্যাশ মেমোরি আছে, যদিও এটা 3D ক্যাশ বলা না। বাট ওভারঅল যদি চিন্তা করি 9900X নিলে আপনি অনেক দিনের জন্য, অনেক বছরের জন্য বলা যায় যে আপনি একদম সেফ থাকবেন, সিকিউর থাকবেন এবং যে ধরনের টাস্কই যান না কেন আপনি হিউজ একটা কিন্তু ব্যাকআপ পেয়ে যাবেন। এবং আই থিঙ্ক এই বাজারে 43,000 টাকায় এই প্রসেসরটা যথেষ্ট জাস্টিফাইড আছে। পরবর্তীতে বেঞ্চমার্কে দেখবই কী অবস্থা। মাদারবোর্ড হিসেবে আমরা যেটা নিচ্ছি, দেখেন আপনারা জানেন যে সব জিনিসপাতির দাম বাড়ছে। আমরা কেসিংটা ATX নেবো এখানে। মাদারবোর্ডটা আমার ATX নেওয়ার ইচ্ছা ছিল, বাট ATX মাদারবোর্ডের দামে যদি মাইক্রো ATX আমি সেম চিপসেটে ভালো জিনিস পাই, খারাপ কি? তো আমরা MSI B850M গেমিং প্লাস Wi-Fi 6E এই মাদারবোর্ডটা নিছি। এই মাদারবোর্ডের দুইটা ভ্যারিয়েন্ট আছে, একটা Wi-Fi 6E এবং Wi-Fi 7। তো Wi-Fi 6E এটার প্রাইসটা হচ্ছে 21,500 টাকার আশপাশে এবং খুবই নাইস একটা মাদারবোর্ড, যেরকম অ্যাস্থেটিক এটার যে আপনার VRM পারফরমেন্স আছে ইটস কোয়াইট সলিড ফর 9900X। যেহেতু আমরা এরকম একটা ফ্ল্যাগশিপ গ্রেডের প্রসেসর ইউজ করতেছি, VRM পারফরমেন্সটা কিন্তু স্টেবল হওয়া খুবই জরুরি, যেটা তো আমরা ডেফিনেটলি বেঞ্চমার্ক সেগমেন্টে দেখবো। 4টা র্যাম স্লট, 2টা হচ্ছে আপনি NVMe SSD স্লট পাচ্ছেন। এইটা ছাড়াও কিন্তু এটাতে আপনি মোটামুটি যে হিটসিঙ্ক আছে বেশ ভালো কোয়ালিটির, সিলভার কালারের একটা ড্রাগনের আপনার ডিজাইন আছে। অ্যান্ড হচ্ছে Wi-Fi 6E, ব্লুটুথ 5.3 সবই পাবেন, যেগুলো মোটামুটি লেটেস্ট আছে। লেটেস্ট আসলে 5.4। অ্যান্ড এগুলো ছাড়াও আই থিঙ্ক এই বাজেটের মধ্যে খুবই রিলায়েবল একটা মাদারবোর্ড আপনি একদম অফিসিয়াল একদম ওয়ারেন্টি সহ পাচ্ছেন। দামটা কিন্তু মোটামুটি প্রমিজিং বলা যায়। এরপর আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো আমাদের সোনার হরিণ র্যাম হিসেবে যেটা নিচ্ছি সেটা হচ্ছে PNY XLR8 16GB 6000 মেগাহার্জের আপনার CL36 এর র্যাম। এই 19,500 টাকা বাজেটের মধ্যে আমি অন্যান্য যে র্যামগুলো পাইছি হয় ওগুলো CL40 অথবা CL38 দিয়ে আসে, বাট এইটা CL36 পেয়ে যাচ্ছি। তো আমি যতগুলা ঘাটাঘাটা দেখলাম যে এটাতে হচ্ছে আপনার ক্যাশ ল্যাবিন সেটা সবচেয়ে কম আছে। এখানে উপরে সুন্দর একটা 8GB হচ্ছে আপনার স্ট্রিপ আছে। এই 8GB স্ট্রিপটা এত আপনার কোর্সারেরগুলোর মতো ভ্যানিলা বা ক্রিমি না, বাট ওকে ফাইন, আপনি অন্তত সিঙ্ক করতে পারবেন, কোনো রকম কোনো প্যারা নেই। র্যামটার যে ডিজাইন আছে মোটামুটি মিনিমালের মধ্যে একটু হালকা পাতলা অ্যাগ্রেসিভ আছে, ভালোই লাগে দেখতে। পারফরমেন্স ওয়াইজ আপনার PNY র্যাম অনেকেই ইউজ করছে XLR8 সিরিজের, দে আর ভেরি গুড, কোনো প্যারা নেই। SSD হিসেবে যেটা নিচ্ছি এই বাজেটে আমরা আসলে এক্সপেক্ট করি যে DRAM ক্যাশওয়ালা SSD, বাট কিছু করার নেই, যে পরিমাণ দাম বাড়ছে আমরা XOCর 1 টেরাবাইটের SP900 এই SSDটা নিচ্ছি। XOCর SSD মানে কোয়াইট আ ফিউ ইয়ার্স হয়েছে কিন্তু বেশ ভালোই করতেছে মার্কেটের মধ্যে, এবং এটার দামটা মনে 13-14 হাজার টাকার মতো পড়বে। এটা SP900 1 টেরাবাইটের DRAM ক্যাশ ছাড়া SSD, কিছু করার নেই। DRAM ক্যাশের জন্যই শুধুমাত্র একটা SSDর দাম প্রায় 10,000 টাকা বা 9,000 টাকার মতো বেড়ে যাবে, তো ওইটু কমিট করতে চাইছি। বাট তারপরে যদি কারো পকেটে টাকা থাকে DRAM ক্যাশওয়াল SSD অবশ্যই বেটার। বাট এটার TBW রেটিংও কোয়াইট হাই আছে, কত জন আমার খেয়াল নেই, বাট একটু ওয়েবসাইট আপনারা দেখে নিন পারলে, বা আমি হচ্ছে লিখে দেবো নি। 7,500 Mbps আপ টু স্পিড এখানে লেখা আছে, সেটা আমরা বেঞ্চমার্কে দেখবো কত কি স্পিড আমরা পাচ্ছি। এরপরে যদি আমরা একটু আমাদের যে গ্রাফিক্স কার্ড নিয়ে কথাবার্তা বলি, দ্য অ্যানাদার সুপারস্টার অফ আওয়ার শো, গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা এই বিল্ডে যেটা নিছি সেটা হচ্ছে কোথায়, আসুসের ডুয়াল RTX 5070 এই কার্ডটা নিছি। ওকে, বক্সটা একটু বড় নিচে রাখলাম। এটার দামটা মনে হয় 79,000 টাকার আশপাশে পড়বে। গ্রাফিক্স কার্ডের যে পরিমাণ দাম বাড়ছে সেইটা অনুযায়ী কিন্তু আমি খুব স্টেবল ওয়াইজ এই দামটায় আমি এই কার্ডটা ম্যানেজ করতে পারছি। বাই দ্য ওয়ে ইটস অ্যান আনঅফিসিয়াল কার্ড, বাট ইউ উইল গেট দ্য এক্সাক্ট সেম ওয়ারেন্টি, কোনো রকম কোনো প্যারা নেই।
এবং আসুসের কার্ড নিয়ে কী বলবো, আসুসের কার্ড আর অলওয়েজ গুড, যেমনটা হয় টপ অফ দ্য লাইন কার্ড হয়, দে অলওয়েজ পিক দ্য টপ অফ দ্য লাইন এনভিডিয়া কার্ডস, এনভিডিয়া চিপস আর কি। তো এনভিডিয়া ওদেরকে ভালো জিনিসপাতি দেয়, ওদের দাহার সিরিজ, তারপরে হচ্ছে অ্যাস্ট্রাল, তারপর ম্যাট্রিক্স, কত কিছু আছে। বাট আমরা ডুয়ালেই থাকবো, আমাদের 2 লাখ টাকা বাজেট, এবং এখানে পারফরমেন্স আর কোয়াইট দুটো মোডের সুইচও আছে, কোয়াইট নাইস আর কি। মানে আপনি একদম এখান থেকে ইয়ে করতে পারবেন। এছাড়া তো আপনারা ওএসডি মেনু টেনু পাবেই আর কি, সফটওয়্যার পাবেন এটাকে টুয়েক করার জন্য। বাট এইটা নেওয়ার রিজন হচ্ছে দেয়ার ইজ আদার ব্র্যান্ডস অলসো, বাট আসুস নিলে আমার মনে হয় যে ওকে পিছতে একটা ভাব আসে, ওকে ফাইন, বাট বুঝতেছেনি তো এখানে 12 VHP WR-টা আছে, এটা 59 হলে, এটা 5090 হলে উড বিন অ্যান্ড কনসার্ন, বাট ওকে 5070 খুব একটা পাওয়ার হাঙ্গিও না ওরকম। সো দিস ইজ দ্য কার্ড ফর আওয়ার বিল্ড, এবং এটা দিয়ে আপনি যত ধরনের ওয়ার্কলোড পসিবল, এআই টাস্ক থেকে শুরু করে সব কিছুতে এখন এআই ঢুকে দিতেছে। আমারও মাইক্রোসফট এনভিডিয়ার মতো অবস্থা হয়ে গেছে, সবই কিন্তু খুবই সুন্দরভাবে খেলতে পারেন। 2K গেমিংয়ে খুবই ভালো একটা সাপোর্ট পাবেন, সেটা আমরা পরবর্তীতে ডেফিনেটলি বেঞ্চমার্কে দেখবো। কার্ডটা থাকলো এখানে। এখন যেটা নিয়ে কথাবার্তা বলতে হবে, এই বিল্ডে আমাদের একটা কুলার লাগবে, কুলার না দিয়ে উপায় নেই, কারণ আমাদের যে বিহিমত, আমাদের যে বুফুন 9900X, তো কুলার হিসাবে যেটা নিচ্ছি সেটা হচ্ছে আমাদের MSI MAG CoreLiquid A15 240 mm এর কুলারটা। এই কুলারটা আপনার MSI থেকে আসে 10,000 টাকার মতো দাম। 240-তে আমি গেলাম, 360 হলে বেটার হতো, বাট আমার মনে হয়েছে যে 240টাও 9900X-কে যে রেগুলার যে টাস্ক আছে এখানে ভালোই মোটামুটি হ্যান্ডেল করে দিতে পারবে। অ্যান্ড MSI এর কুলার নাইস, এখানে কুলারে আপনি কোনো ডিসপ্লে পাবেন না। অনেকে বলে যে ভাই ডিসপ্লে কোথায়, ডিসপ্লে ছাড়া কুলার মানি না, সেটা যত কম দামে হোক। এর জন্য করে অনেকে OEM করে কুলার নিয়ে আসে, ডিসপ্লে থাকবে চায় না, ঠিক আর কিছু না থাকুক। বাট এটার যে ব্লকটা আছে, সিপিইউ ব্লকটা, ইটস কোয়াইট নাইস দেখতে। অল আর ARGB সিং, ড্রাগনের সাইন আছে, ম্যাগের লোগো আছে। এটার পারফরমেন্স ব্যাপার স্যাপার কি সেগুলো দেখবো, এটা ইন্টেল আপনার প্ল্যাটফর্মের সাথে কম্প্যাটেবল। তো আমি একটু ভাবলাম যে আচ্ছা, সবসময় তো আমরা একটু হচ্ছে কম যেগুলো ব্র্যান্ড ওগুলো আমরা কুলার ইউজ করছি, বেশি দামে পিসি তো, বাট এইবার একটু লেটস গো ফর MSI MAG। তো কেমন হয়, তো এটা আমাদের কুলার থাকলো। বাট আপনারা যদি কেউ পিসি নেন, আপনারা চাইলে 360 mm নিতে পারেন, প্যারা নেই, সেখানে এক্সট্রা হয়তো বা কস্ট অ্যাড হবে, অথবা কম দামে অন্য নিতে পারেন। তো এটা থাকলো আমাদের কুলার। লাস্টে থাকতেছে আমাদের যেই পাওয়ার সাপ্লাইটা। পাওয়ার সাপ্লাই হিসেবে কি আছে, পাওয়ার সাপ্লাই হিসেবে যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে আমাদের অ্যান্টেকের G750 80+ গোল্ড এই পাওয়ার সাপ্লাইটা, এবং অ্যান্টেকের গোল্ড সিরিজের পাওয়ার সাপ্লাই আর গুড, দে আর ভালোই মোটামুটি করতেছে। এটার দামটা মোটামুটি 7,300 টাকার আশপাশে। অ্যান্ড 7,300 টাকা আপনি একটা 80+ গোল্ড রেটেড পাওয়ার সাপ্লাই পাচ্ছেন, একটা রেপুটেটেড ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই পাচ্ছেন, যেটা বার্ন ওয়ারেন্টি সহ আসতেছে একদম 5 বছরের। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অ্যান্টেক আর কোয়াইট সিরিয়াস অ্যাবাউট দেয়ার ব্র্যান্ডিং। এখানে কিন্তু OPP, OVP, UVP, SCP যে প্রোটেকশনগুলো আমাদের যে PSU বাইং গাইডটা ছিল ওখানে কিন্তু সব দিয়েছিলাম, এখানে কিন্তু এগুলো সব দেওয়া আছে। DC to DC আপনার কনভার্সন দেওয়া আছে, স্মার্ট ব্র্যান্ডিং, ঠিক আছে, স্মার্ট ব্র্যান্ডিং ফ্রম আ স্মার্ট ব্র্যান্ড, এবং সাইলেন্ট আছে। এই পাওয়ার সাপ্লাইটা আমরা আগেও ইউজ করছি, যারা কিনছে বা চালাচ্ছে বেশ ভালোই করতেছে। এখানে PSU রিলে পাওয়ার আউটপুট সব দেওয়া আছে। তো দিস ইজ দ্য পাওয়ার সাপ্লাই ফর আওয়ার বিল্ড। লাস্টে রাখতেছে আমাদের কেসিংটা। এখন 2 লাখ টাকার বাজেটের একটা বিল্ডে কেসিং থাকতে হবে, মারদাঙ্গে একটা কেসিং থাকতে হবে। তো আমরা কেসিং হিসেবে যেটা নিয়েছি সেটা হচ্ছে ফার্স্ট প্রাইজের GM7 ATX বিল্ডের কেসিংটা। এই কেসিংটা আমার মনে হয়েছে ইটস আ গুড কেসিং। 4টা প্রি ইনস্টলড আপনার ARGB সিঙ্ক ফ্যান শো আছে, এবং ফার্স্ট প্রাইজ এই ফ্যানগুলোর ডিজাইন কিন্তু আমার ভালো লাগে। মিনিমাল একটা শাটার ব্লেড টাইপের ডিজাইন আছে, এবং ARGBটা খুব সুন্দর করে, স্ট্রিপগুলো যে আছে খুব সুন্দর করে সিঙ্ক করা। কেসিংটার সামনে একটা স্লোপ আছে, দেখতে ভালো লাগে। PSUর যে আপনার শাউটটা আছে ওটাও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে আপনার ম্যানেজ করা আছে, এবং এইটার যে আপনার গ্লাসটা, এই গ্লাসটাও কিন্তু কেসিংয়ের শেপ অনুযায়ী ওইভাবে কাট আউট করা আছে। গ্লাসটাও বেশ হেভি, কেসিংটাও মোটামুটি হেভি আছে। জাস্ট একটা ব্যাক সাইড হচ্ছে উপরের যে আপনার উপরে যে আপনার এর উপর যে শ্রাউডটা, এই শ্রাউডটা একটু হচ্ছে আপনার প্লাস্টিকের করছে। এটা যদি ফুল মেটালের পর তো ভালো হতো, খুব সহজে আপনার খুলে আসে, কিন্তু একটু ধরলে বোঝা যায় যে কোয়ালিটিটা একটু আছে। বাট ওভারঅল যদি কেসিংয়ের আপনি বিল্ড কোয়ালিটি বলি, ভেরি রোবাস্ট, গ্লাস কোয়ালিটি ইজ ভেরি গুড। ARGB সিং ফ্যানগুলো দেখতে নাইস লাগে। সব দিক দিয়ে আমার মনে হয়েছে এই বিল্ডের জন্য ওকে ফাইন। এই কেসিংটা দেখলে মনে একটু ভাব আসবে আর কি, ঠিক আছে। ওকে, তো এটা আমাদের কেসিং দেখতে, এটার দামটা মোটামুটি 6,800 থেকে 7,000 টাকার আশপাশে ঘোরাফেরা করে। সো দিস ইজ আওয়ার টোটাল বিল। এই বিলটার কস্টিং হচ্ছে মোটামুটি 2 লাখ বা 2,500,000 টাকার মতো হয়তো পড়তেছে, 2 লাখ টাকার মতোই পড়বে। এই বিলটা যদি কেউ নিতে চান তাহলে আপনারা হয়তো বা নিতে পারেন। এখন আমরা হচ্ছে যেটা কি করব, কিছু গ্লিমস পাতি দেখে একটু বেঞ্চমার্কে যাই যে বিলটার কি অবস্থা।
বেঞ্চমার্কের ক্ষেত্রে প্রথমে আমরা যখন Geekbench 6900X বেঞ্চমার্কটা করলাম, দেখলাম যে এটা কিন্তু সিঙ্গেল করে 3226 এবং মাল্টি করে 16020 এর মতো স্কোর পুশ করতেছে, উইচ ইজ অ্যাবসলিউটলি অবশ্যই অনেক বেশি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওপেন সিএলে যখন মুভ অন করলাম, দেখলাম যে আমাদের 57 কিন্তু 2,01,490 এর মতো স্কোর পুশ করতেছে, উইচ ইজ কোয়াইট হাই, 2 লাখের উপরে, এবং 57 যে এরকম করবে এটা অবশ্যই অনুমেয় ছিল। স্টিল মোমেন্টে যখন মুভ অন করলাম, টোটাল সিস্টেমটা কিন্তু 5238 এর মতো স্কোর পুশ করতেছে, যেটা এই সিস্টেম হিসেবে কিন্তু বেশ ভালো ক্যালিবারের বোঝা যাচ্ছে। এবং টাইম স্পেয়ার যখন মুভ অন করলাম, টোটাল সিস্টেমটা 20,493 মতো স্কোর পুশ করতেছে, উইচ ইজ অ্যাগেন ভেরি নাইস, নো ক্যাপ। এসএসডি আমাদের এক্সওসির যে এসএসডিটা, সেটার যখন আমরা স্পিডটা মেজারমেন্ট করলাম, সেখানে দেখলাম যে সিকোয়েন্সিয়াল রিডে 7400 MBPS এবং সিকোয়েন্সিয়াল রাইটে কিন্তু 6588 MBPS এর মতো দিচ্ছে, উইচ ইজ কোয়াইট আ গুড স্পিড ফর আপনার 1 টেরাবাইট হচ্ছে Zen 4 SSD। বাট ডিরাম ক্যাশ না থাকলে এটা কিন্তু লং রানে যে ওরকম সাস্টেইন করবে না, হয়তো একটু কম টম থাকবে, বা লার্জার চাঙ্কের যে আপনি ফাইলগুলো আছে সেগুলোকে যদি আপনি ট্রান্সফার করেন, সেখানে যে প্যারা হবে সেটা বুঝতেই পারতেছেন। তারপর আমরা একটু আমাদের যে সিপিউর যে টেম্পারেচারটা, সেটা তো একটু মেপে দেখতে হবে যে কী অবস্থা, যেহেতু আমাদের এআইটা আমরা ইউজ করছি। দেখলাম যে 9900X কিন্তু পুরোটা টর্চার টেস্ট করলে, যখন আমরা প্রায় 15 মিনিট টর্চার টেস্ট করার পর প্রায় 92 ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমরা টেম্পারেচার অ্যাভারেজে রাখতে দেখছি। এই সময় কিন্তু পাওয়ার ইনটেকটা 161 ওয়াটের মতো ছিল, উইচ ইজ কোয়াইট হাই, বাট তারপরে কিন্তু মোটামুটি সাস্টেইন করে গেছে। বাট তারপরও 360 mm পুরো হলে বিট বেটার হয়তো বা, বাট 9900X আসলে এমন প্রসেসর যেটা কোনো বাধাই মানবে না। ইভেনচুয়ালি কিন্তু বাংলাদেশের যে আপনার হিটের যে সিনারিও অ্যাটমসফিয়ারে, সেখানে কিন্তু এরকম বাড়তেই থাকবে। ভিআরএমের টেম্পারেচারটা খুবই ইম্পর্টেন্ট। এমএসআই যে মাদারবোর্ডটা আছে, সেটা দেখলাম ভিআরএম টেম্পারেচার কিন্তু 67 ডিগ্রি সেলসিয়াস এভারেজে মেনটেন করতেছে, 70-এর নিচে যেহেতু আছে, খুবই কোয়াইট কম্প্যাটেবল এবং কোয়াইট গুড বলতে হবে। 9900X এর মতো আপনার এত স্ট্রং একটু প্রসেসর কীভাবে যে আপনার ক্যাপ করে রাখতে পারছে ভিআরএমটা, এটাও কিন্তু বেশ ভালো একটা ব্যাপার। এরপর যখন আমরা একটু গেমিংয়ে গেলাম, ডেফিনেটলি খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। প্রথমে আমরা 007 ফার্স্ট লাইট গেমটা খেলি, খুবই প্রিয় একটা গেম, আমার রিসেন্টলি শেষ করছি, ইট ওয়াজ রিয়েলি নাইস এক্সপিরিয়েন্স। তো যখন আমরা 2K প্রিসেটে একদম আলট্রা প্রিসেটে হচ্ছে গেমটা খেললাম, কোনো রকমের হচ্ছে আপস্কেলিং ছাড়া, দেখলাম যে এটা কিন্তু অ্যাভারেজে 81 FPS এবং 1% হচ্ছে 60 FPS এর মধ্যে হচ্ছে 2K তে কনস্ট্যান্ট, উইচ ইজ কোয়াইট নাইস। এবং iOS স্টুডিও গেমটার যে অপটিমাইজেশন, সেটাও কিন্তু বেশ ভালো মতো করছে। Cyberpunk 2077 যখন 2K আলট্রা প্রিসেটে আমরা মুভ অন করলাম, তখন দেখলাম যে এর অ্যাভারেজ 107 FPS এবং 1% হচ্ছে 76 FPS এর মধ্যে দিচ্ছে, এটাও কিন্তু বেশ ভালো, অবশ্যই ডেফিনেটলি নো ক্যাপ। সবার লাস্টে আমরা পেয়ার অফ স্কোয়ার এক্সপিডিশন 33, এই গেমটা একদম আপস্কেলিং ছাড়া একদম হচ্ছে এপিক প্রিসেটে খেললাম 2K-তে, তখন দেখলাম এটা কিন্তু অ্যাভারেজ 51 FPS এবং 1% 32 FPS এর মধ্যে দিচ্ছে। তো এই ছিল মোটামুটি আমাদের গেমিং বেঞ্চমার্কের সেগমেন্টটা। তাহলে এখন বেঞ্চমার্ক শেষে বিল্ডের জাস্টিফিকেশন নিয়ে কনক্লুশনে কী কী বলা যায়? এই বিল্ডে কয়েকটা যে আমার মনে হয়েছে যে দুর্বলতা আছে। প্রথম দুর্বলতা হচ্ছে আমরা আগের সময়ের মতো 1 টেরাবাইটের একটা ডিরাম ক্যাশুয়াল এসএসডি নিতে পারি নাই। আর ডেফিনেটলি আগের সময় হইলে আমরা 32 GB র্যাম এখানে অ্যাকোমোডেট করতাম, বাট র্যামের অবস্থা আপনারা জানেন, র্যামের নাকি প্রাইস আরও বাড়বে শুনতেছি, নানা রকমের স্পেকুলেশন কী আসতেছে, দেখা যাক এখন কী হয় জিনিসপাতি। অ্যান্ড আরও জিনিস যেটা করা যায়, একটা জিনিস আপনারা করতে পারেন, হয়তো বা 9700X নিয়ে, সেটা ইউজার ডিফাইন্ড, ইউজার স্পেসিফাইড, হয়তো বা 5070 Ti আপনার নিতে পারেন, বাট তারপর আমার মনে হয় দাম অনেকটাই বেড়ে যাবে, কারণ 16 GB যে গ্রাফিক্স কার্ডগুলো আছে, যেগুলো ভিরামের, ওগুলোতে এনভিডিয়া একদম কোপ দিচ্ছে মানুষকে যেমনি পারে। ওরাও বলতেছে যে আমরা প্রোডাকশন কতভাবে করতে পারবো, কস্টিং অনেক বেড়ে গেছে, যেগুলো এক্সকিউজ থাকে আর কি। অ্যান্ড আর যদি বলি, আর তেমন আসলে দুর্বলতা বলতে, ATX মাদারবোর্ড নিলে খুব ভালো হতো, এবং 3 সিস্টেমের রেডিয়েটর যদি নেওয়া যায় একবারে, তাহলে হয়তো নিতে পারেন। বাট আই হ্যাভ গন ফর দ্য MSI ব্র্যান্ডস রিলায়েবিলিটি অ্যান্ড ওয়ারেন্টি সাপোর্ট আর কি, এগুলোতে গেছি। তো এটা ছিল আমার যে থিওরিটা এই বিল্ডের। বাট আই থিঙ্ক আপনি এই বিল্ড নিয়ে যে কোনো ধরনের কাজ, 2K গেমিংয়ের আপনি বেঞ্চমার্কগুলো দেখলেন, সবই কিন্তু খুব ফ্লুয়েন্টলি করতে পারবেন। 5070 Ti-টা নিতে পারলে খুব ভালোই, তো বাট বাজেট আনবে না, কিছু করার নেই। এখন আর আগের দিনের মতো নেই, আগে আমরা খুব চেষ্টা করতাম এগুলো। বাট ওভারঅল আমার মনে হয়েছে ইটস আ ভেরি ব্যালেন্সড, স্পেশালি 9900X এর মতো প্রসেসরের জন্য এটা কিন্তু খুবই ব্যালেন্সিভ একটা স্পেকট্রামে এই বিল্ডটা পড়তেছে। যাই হোক, আমাদের এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের একটা গ্রুপ আছে টেকোলিক বাংলাদেশ, সেটাতে জয়েন হয়ে যান। দেখা হবে কোনো ভিডিওতে। ততদিন গুড বাই, ডেফিনেটলি আই উইল ক্যাচ ইউ অন দ্য নেক্সট ওয়ান।